হ্যালো ফ্রেন্ডস, রাজীব তোমাদের সকলকে স্বাগত এডুকেশন ফের রাজীব ইউটিউব চ্যানেলে। আজকে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2024কে লক্ষ্য রেখে তোমাদের জন্য এটি 4 নম্বর ক্লাস হতে চলেছে। এই ভিডিওতে আমি মূলত পিএসসি ক্লার্কশিপ 2009-এ যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল জেনারেল স্টাডি থেকে, সে সমস্ত প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে আলোচনা করব। তোমরা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করব তোমাদের একটা সাহায্য হবে। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখার পর দেখে নিও। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোন কিটালে স্ফটিকীকরণের ফলে জলের কেলাসীকরণ হয়। অপশন বলছে সোডিয়াম ক্লোরাইড, ব্লু ভিটিওল, অ্যালুমিনিয়াম নাকি ওয়াশিং সোডা। তাহলে দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার এ, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। দেখো পরে কোশ্চেন বলা হয়েছে 123 চুক্তি পরে কি নাম হয়েছিল। অপশন বলছে পুনা চুক্তি, শান্তি চুক্তি, AUS ল নাকি IES ব্যবস্থা। তোমরা মনে রাখবে 123 চুক্তি যে পরে নামটা হয়েছে সেটা হলো AUS ল, ঠিক আছে। তাহলে আমরা আগে এই 123 চুক্তি সম্পর্কে জেনে নিই। দেখো 123 চুক্তিটি কি, তো বলা হয়েছে এই চুক্তিটি 2005 সালে ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। এটিকে 123 চুক্তি বলা হয় কেন? দেখো কি বলছে, কারণ এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আইন 1954 ধারা 123-এর অধীনে স্বাক্ষরিত হয়েছিল। বুঝতে পারলে? এই চুক্তির অধীনে ভারত তার বেসামরিক এবং সামরিক পারমাণবিক কার্যক্রম আলাদা করতে সম্মত হয়। বুঝতে পারলে? তাহলে এটা ছিল আমাদের যে 123 চুক্তি, এটা বিষয়টি। এরপর দেখো কি রয়েছে, বলছে পুনা চুক্তি। তো পুনা চুক্তি কি রয়েছে সেটা আমরা একটু জেনে নিই। দেখো কি বলছে, ডক্টর BR আম্বেদকরের এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কি বললাম, ডক্টর BR আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তি 24শে সেপ্টেম্বর 1932 সালে পুনের ইয়েরওয়াডা জেলে স্বাক্ষরিত হয়েছিল। বুঝতে পারলে? এটা হলো পুনা চুক্তি। আশা করি বিষয়টা বুঝতে পারলে যে 123 চুক্তি এবং পুনা চুক্তি বিষয়টি। চলো তাহলে পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের কোশ্চেন বলা হয়েছে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো। অপশন রয়েছে বিশাখাপত্তনম, তুতিকোরিন, গোপালপুর নাকি পারাদ্বীপ। তো তোমরা মনে রাখবে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো, এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, পারাদ্বীপ। বোঝা গেল? দেখো পরের কোশ্চেন বলা হয়েছে বদ্বীপ অঞ্চল সাধারণত তৈরি হয়। অপশন হচ্ছে আগ্নেয় শিলায়, আগ্নেয় রূপান্তরিত শিলায়, পাললিক রূপান্তরিত শিলায় নাকি শুধু রূপান্তরিত শিলায়। এখানে সঠিক উত্তরটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার এ, ঠিক আছে, আগ্নেয় শিলায়। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন বলা হয়েছে কোন গুপ্ত সম্রাট। দেখো এখানে কিন্তু সাকারি বলছে, এখানে সাকারি কিন্তু তালিবের সহ হবে, ঠিক আছে। তোমরা মনে রাখবে যে আমাদের কোশ্চেনটা হবে যে কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিল, ঠিক আছে। দেখো অপশন বলছে প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যায় আমাদের যে অপশন নাম্বার বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কেন সকারি উপাধি দেওয়া হয়েছিল বা কেন সে সকারি উপাধি গ্রহণ করেছিল সেই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। দেখো বলা হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি বিক্রমাদিত্য নামে পরিচিত। তাহলে দেখো এখান থেকে তো আমরা আরেকটা কোশ্চেন জেনে গেলাম যে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো, ঠিক আছে। তাহলে এখন আমরা জানবো যে তাকে সকারি উপাধি কেন দেওয়া হয়েছিল। দেখো বলা হয়েছে তিনি মালবা, গুজরাট এবং সৌরাষ্ট্র থেকে শাকদের অঞ্চল জয় করেছিল, ঠিক আছে। এই কারণে তিনি সকারি উপাধিতে ভূষিত হয়, যার অর্থ রাজ্যের বিজয়ী বা শাকদের দমনকারী। দেখো এখান থেকে তো আমরা অনেক কয়টা কোশ্চেন জেনে গেলাম যে সরকারি উপাধি তাকে কেন দেওয়া হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে, এবং পাশাপাশি যে এই যে সরকারি উপাধি এর অর্থ কি। তাহলে এর অর্থ কি, যে রাজ্যের বিজয়ী বা শাকদের দমনকারী। আই হোপ বুঝতে পারলে। দেখো পরে কোশ্চেন বলা হয়েছে মোমবাতির দহনে নিম্নলিখিত কোন পরিবর্তন সংঘটিত হয়। অপশন বলছে ভৌত পরিবর্তন নাকি রাসায়নিক পরিবর্তন নাকি ভৌত এবং রাসায়নিক পরিবর্তন দুটো একসাথে নাকি উপরে কোনোটি নয়। এখানে সঠিক উত্তরটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার সি, ঠিক আছে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। যে মোমবাতির দহনে মানে এই যে পরিবর্তনটা হচ্ছে সেটা হলো ভৌত ও রাসায়নিক পরিবর্তন। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে, খুবই সুন্দর একটা কোশ্চেন রয়েছে। বলছে ভারতীয় চন্দ্রযান উৎক্ষেপণ করা হয়েছিল কোথা থেকে। অপশন বলছে পোখরান, শ্রীহরিকোটা নাকি গোপালপুর অন সি নাকি ত্রিবান্দম। আমাদের এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে শ্রীহরিকোটা, ঠিক আছে। শ্রীহরিকোটা থেকে কিন্তু চন্দ্রযানগুলো উৎক্ষেপণ করা হয়।
তাহলে আমরা এই সিওডি কোটা সম্পর্কে একটু শর্টে একটু ইনফরমেশন জেনে নিই। দেখো বলা হয়েছে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, ঠিক আছে, যার পূর্ব নাম ছিল শ্রীহরিকোটা রেঞ্জ। বলা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান মহাকাশ বন্দর। বুঝতে পারলে যে এটি ভারতের চেন্নাই শহর থেকে 80 কিলোমিটার উত্তরে অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটায় অবস্থিত। ঠিক আছে, এই ছিল যে আমাদের শ্রীহরিকোটার যে লোকেশনটা সে সম্পর্কে একটু বিস্তারিত আমি বিষয়টা বলে দিলাম। দেখো পরে কোশ্চেন বলছে গোদাবরীর প্রধান উপনদী হলো, অপশন রয়েছে ইন্দ্রাবতী, বেদাবতী, ভীমা নাকি সিনা। সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে যে অপশন নম্বরে ইন্দ্রাবতী। ঠিক আছে, এছাড়াও গোদাবরী অন্যান্য উপনদীগুলো কি রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো আমরা তো জানলাম যে ইন্দ্রাবতী হলো প্রধান উপনদী, তাই তো। দেখো এরপর দেখো আমরা বিষয়গুলো লক্ষ্য করব যে যে রয়েছে, দেখো বলছে পূর্ণা, পানহিতা, ইন্দ্রাবতী এবং শবরী নদী হলো প্রধান বাম তীরের উপনদী। বুঝতে পারলে যে গোদাবরীর বাম তীরের উপনদীগুলো হল এই সমস্তগুলো হলো গোদাবরীর বাম তীরের উপনদী। এবং ডান তীরে কোনগুলো, দেখো বলছে পোভারা, মঞ্জিরা, মানাইরা নদী, এই সমস্তগুলো ডান তীরের উপনদী। এবং তোমরা মনে রাখবে যে প্রাণহিতা নদী হলো গোদাবরীর সবচেয়ে বড় উপনদী। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু অনেক কটা কোশ্চেন আমরা জেনে যাচ্ছি যে প্রাণহিতা হলো গোদাবরীর সবচেয়ে বড় উপনদী। এবং যে গোদাবরী নদীর উপর কোন কোন বাঁধগুলো নির্মিত হয়েছে সেগুলো এক এক করে লক্ষ্য করো। দেখো প্রথমে বলছে, দেখো বলছে জয়কুয়ারি বাঁধ, ঠিক আছে, পরে বলছে দেখো গঙ্গাপুর বাঁধ, পরে বলছে বাবলি প্রজেক্ট, পরে বলছে শ্রীরামপুর সাগর বাঁধ। দেখো এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা কোশ্চেনের অ্যান্সার জেনে গেলাম। তাই প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে বিষয় লক্ষ্য করো। তাহলে বুঝতে পারলে যে গোদাবরীর প্রধান প্রধান উপনদীগুলো কোনগুলো ছিল। চলো তাহলে পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের কোশ্চেনটি বলা হয়েছে নিম্নলিখিত কোন সংস্থা গোর্খাল্যান্ডের জন্য উত্তেজিত হয়ে পড়েছিল। অপশন রয়েছে, অপশন বলছে GNLF নাকি GJM নাকি হুরিয়ত নাকি CPI। এখানে সঠিক উত্তরটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার বি, যে GJM। বুঝতে পারলে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে ইতিহাস থেকে, খুবই সোজা একটা কোশ্চেন রয়েছে। বলেছে বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিল। অপশন বলছে সিরাজউদ্দৌলা নাকি মীর কাসিম নাকি আলীবর্দী খাঁ নাকি মুর্শিদ কুলি খাঁ। তোমরা আশা করি সকলেই আনসারটা জানো, তোমরা আমাকে এই কোশ্চেনের অ্যান্সার কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে, বলা হয়েছে কে রাজতরঙ্গিনী লিখেছিলেন। অপশন বলছে, দেখো বলা হয়েছে কৌটিল্য নাকি কলহন নাকি মেগাস্থিরিস নাকি বাণভট্ট। তোমরা মনে রাখবে এই রাজতরঙ্গিনী যে লিখেছেন তিনি হলেন আমাদের কলহন। ঠিক আছে, যে কলহন এই রাজতরঙ্গিনী গ্রন্থটা লিখেছিল। তাহলে আমরা আগে রাজতরঙ্গিনী গ্রন্থ সম্পর্কে ডিটেলসে বিষয়টা জেনে নিই। দেখো আমরা জানলাম যে রাজতরঙ্গিনী যে কলহনের লেখা। তো দেখো এখানে কি বলা হয়েছে, বলছে আমি এখানে বিষয়গুলো রেখেছি। বলা হয়েছে রাজতরঙ্গিনী কলহন দ্বারা রচিত একটি ঐতিহাসিক গ্রন্থ। বলা হয়েছে এটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। রাজতরঙ্গিনী শব্দের অর্থ হলো যে রাজাদের নদী। ঠিক আছে, দেখো রাজতরঙ্গিনী শব্দের অর্থ কি, রাজাদের নদী। এটা কিন্তু জেনে গেলাম এখান থেকে আমরা। যে বলছে কলহন 12 দশকে, ঠিক আছে, যে বলছে দেখো 1100 থেকে 1150 রাজতরঙ্গিনী রচনা করেন। এবার এখন আমরা জানবো যে রাজতরঙ্গিনী মানে গ্রন্থের মূল বিষয় কি রয়েছে। দেখো আমরা তো জানলাম যে এটা হলো ঐতিহাসিক গ্রন্থ, রচয়িতা কলহন, এটাও জানি আমরা। যে রচনাকাল দেখো 1148 থেকে 1149 খ্রিস্টাব্দের মধ্যে এটা রচনা করা হয়েছিল। এবং কাব্যের প্রকারভেদ কি বলছে, দেখো এটা হচ্ছে ঐতিহাসিক কাব্য। এবং এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে এই কাব্যের মাধ্যমে আমরা কার ইতিহাস জানতে পারি। তোমরা মনে রাখবে এটা হলো কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। আই হোপ প্রত্যেকটা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে গেল। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে শব্দের কোন ধর্ম স্থেটোস্কোপের মাধ্যমে কাজ করে। অপশন বলছে, দেখো বলছে রিফ্র্যাকশন নাকি রিফ্লেকশন নাকি ডিসপিরেশন নাকি ওয়েভ নেচার। এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার ডি হবে। ঠিক আছে, এটা ডি হতো, যে ওয়েভ নেচার। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে, বলা হয়েছে জীবাশ্মের বয়স জানার জন্য কোন আইসোটোপ ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয়। অপশন বলছে C12 নাকি C40 নাকি U235 নাকি U237। এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার বি, যে C14। চলো পরের কোশ্চেন দেখি। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলা হয়েছে ভারতের বিখ্যাত চা বাণিজ্য কেন্দ্র হলো। অপশন রয়েছে তেজপুর, দার্জিলিং, গুয়াহাটি নাকি শিলিগুড়ি। এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যায় আমাদের অপশন নাম্বার বি, দার্জিলিং। ঠিক আছে, এটা হলো ভারতের বিখ্যাত চা বাণিজ্য কেন্দ্র। দেখো নেক্সট কোশ্চেন রয়েছে,
বলা হয়েছে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? তোমার মনে রাখবে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য। অপশন হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, নাকি আবুল কালাম আজাদ, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি চক্রবর্তী রাজা গোপালাচারী। তোমরা মনে রাখবে যে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ যে গভর্নর জেনারেল ছিল একজন ভারতীয়, তিনি হলেন আমাদের যে অপশন নাম্বার ডি হবে এখানে সঠিক অ্যান্সার, যে চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে বোঝা গেল বিষয়টি যে স্বাধীনতার পরে তিনি ছিলেন বা আমাদের চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল। চলো পরের কোশ্চেন চলে আসি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে, বলা হচ্ছে গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায়? অপশন বলছে বিচারকদের বেঞ্চের রং, দেশের বেঞ্চ বা মন্ত্রীদের বেঞ্চ, নাকি বর্ণাঞ্চল ছেদনে বাধাদানকারীদের বেঞ্চ। কোনটা হবে এখানে সঠিক অ্যান্সার? ঠিক আছে, তার আগে আমরা গ্রিন বেঞ্চটা কি রয়েছে সে সম্পর্কে জেনে নিই। দেখো কি বলা হয়েছে যে 16 এপ্রিল 1996 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি কুলদীপ সিং এবং এস সাকিব আহমেদের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে পরিবেশ সংক্রান্ত অভিযোগ শোনার জন্য একটি বিশেষ বিভাগের বেঞ্চ গঠনের নির্দেশ দেয় এবং জন্ম হয় দেশের প্রথম গ্রিন বেঞ্চ। তাহলে বুঝতে পারলে গ্রিন বেঞ্চটা কী রয়েছে। তাহলে আমরা কি জানলাম যে গ্রিন বেঞ্চটা মূলত পরিবেশ সংক্রান্ত বিষয়। তাহলে আশা করি বুঝতে পারলে তোমাদের চারটা অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার ডি, তাই তো? তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন নাম্বার ডি। আই হোপ বুঝতে পারলাম বিষয়টি। চলো পরের কোশ্চেন দেখি আমরা। দেখো পরের কোশ্চেন রয়েছে, বলা হচ্ছে পেরিয়ার অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশন বলছে পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল, কেরালা, নাকি মধ্যপ্রদেশ। তাহলে আমাদের আমাদের মনে রাখতে হবে যে পেরিয়ার অভয়ারণ্যটি কেরালায় অবস্থিত, ঠিক আছে? অপশন নাম্বার সি কে সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো লাস্ট কোশ্চেন রয়েছে এই সেটের, বলা হয়েছে কাকে বাংলার বাঘ বলা হতো? অপশন হচ্ছে আশুতোষ ব্যানার্জি, বাঘা যতীন, যতীন সেনগুপ্ত, নাকি আশুতোষ গুপ্ত। তোমরা মনে রাখবে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এখানে যে অপশন নাম্বার এ, ঠিক আছে, আশুতোষ ব্যানার্জি, যাকে বাংলার বাঘ বলা হতো। তাহলে এই ছিল মূলত 2009 সালে সেকেন্ড শিফট থেকে আসা জেনারেল স্টাডির কয়েকটি কোশ্চেন। আই হোপ তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পারলে, ঠিক আছে? তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আর চ্যানেলে একটু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রেখো যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম দেখতে পারো। আজ এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।